আপনারা ফেলুদা সমগ্রের রিভিউটাকে অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা অনেকেই মন্তব্য করেছিলেন যে ফেলুদা সমগ্র বইটা 2013 সালের কেনা মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন একদমই নতুন। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে বইপত্র একটু যত্ন করে রাখতেই ভালোবাসি। এই জন্য আমি একটা পদ্ধতি ব্যবহার করি, সেটা হচ্ছে এরকম প্লাস্টিকের মলার কভার দিয়ে দেওয়া। যদি আপনার বাড়িতে প্লাস্টিক না থাকে, অনেক সময় কাপড় কিনলে বা জামা কাপড় কিনলেও প্লাস্টিক আসে, সেই প্লাস্টিকগুলো ফেলবেন না। সেগুলো দিয়ে যদি আপনি কভার দিয়ে রাখেন, তাহলে এই প্লাস্টিকের কভার বইটাকে ধুলো, ময়লা, পোকামাকড় ইত্যাদির হাত থেকেও বাঁচায় এবং বই অনেক দিন যত্নে থাকে। যেমন এইখানে দেখুন, ওপরে ধুলো জমেছে, কিন্তু এই যদি এটা আমি খুলে রাখতাম, তাহলে এই ধুলোটা পৃষ্ঠার ওপর জমতো। আর ধুলো যদি পৃষ্ঠার ওপর জমে, তাহলে কিন্তু পৃষ্ঠা খুব তাড়াতাড়ি নষ্ট হয় এবং অনেক সময় ধুলোর সাথে পোকামাকড়ও এসে ঢুকে পড়ে। এবং বাতাসের আর্দ্রতা যেগুলো আছে, যেমন বর্ষাকালে, সেগুলোও কিন্তু বইয়ের পৃষ্ঠার ক্ষতি করে। তো ব্যক্তিগতভাবে আমি একটু বই যত্ন রাখতে ভালোবাসি এবং এটা আমি 2013 সালের পর আজকে প্রথম রিভিউর জন্য খুলছি, কারণ এই বইটা আমি 2013 সালে শেষ করেছিলাম, কিন্তু তারপরে এটা আর পড়া হয়নি। আমার মনে আছে সেদিন ছিল হচ্ছে সরস্বতী পুজো। আমি মানে 2013 সাল না, 2014 সাল, সরি একটু ভুল হয়ে গেছে। 2013 সালে তো ফেলুদা সমগ্র কিনেছি, আর 14 সালে কিনেছিলাম হচ্ছে ব্যোমকেশ সমগ্র, 14 সালের জানুয়ারি মাসে, তাই খুব বেশি দেরি নয়। আমি একটু খুলে নিয়ে তারপরে বলছি। এই যে আমি খুলে নিয়েছি, আপনারা দেখুন এর গ্লেসটা। এটা দেখে যদি আপনারা মনে হয় যে এটা একটা পুরনো বই বা সরি নতুন বই, তাহলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এর প্রিন্টিংটা রয়েছে হচ্ছে, কোথায় গেল, এই দেখুন 2012 সালে, এবং আমি এটা 2014 সালে কিনেছি। এখন অনেকে বলতে পারে যে হ্যাঁ তখন এখন কিনেছো, কিন্তু না, এখন এই প্রিন্ট পাওয়া যায় না। তখন এই বইয়ের দাম ছিল হচ্ছে 450। আপনারা এখনও আনন্দ পাবলিশার্সের স্টোরে যেতে পারেন এবং দেখতে পারেন এই বইয়ের দাম হয়তো 1000 টাকা ছাড়িয়ে গিয়েছে। এখন আর এই প্রিন্ট পাওয়া যাবে না। আমি 2014 সালে মায়ের সাথে গিয়ে কিনেছিলাম। আমার মনে আছে সেটি সরস্বতী পুজো ছিল, যখন আমি সবে ফেলুদা সমগ্র কিনেছিলাম গত বছরই। তারপরে আমার ইচ্ছা হলো যে একটুখানি ব্যোমকেশ সমগ্র কিনি, কারণ আমার স্কুলে একটা বন্ধু একটা ব্যোমকেশের বই নিয়ে এসেছিলো এবং সেই বইটা আমি পড়েছি, এত ভালো লেগেছিলো যে আমি কিনবো। যদিও আমি তখন বয়সে সবে পাকা হয়েছি, শুরু করেছি, ক্লাস 9-এ পড়ছি। এবং ব্যোমকেশ একটু বড়দের জন্য, আপনারা যারা ব্যোমকেশ পড়েছেন তারা জানেন যে 9-এর জন্য ব্যোমকেশ নয়। ফেলুদা পড়া যাবে, কিন্তু ব্যোমকেশ 9-এর জন্য নয়। কিন্তু আমি সবে ব্যোমকেশ পড়া তখন শুরু করেছি এবং আমার খুব ভালো লেগেছে। তাই জন্য আমি কী করেছি যে আমার বন্ধুর থেকে পড়ে নিয়েছি এবং আমি আনন্দ পাবলিশার্সে গিয়েছি। এবং সবে পুজোর সময় একটু টাকা পেয়েছি, কাকা জেঠুরা অনেক সময় টাকা দেয়, তো সেই টাকাটা পেয়েছি হাতে, তো 500 টাকা বেশি হয়ে গেছিলো। তো আমি গিয়েছিলাম হচ্ছে আনন্দ পাবলিশার্সের স্টোরে এবং এই বইটা কিনেছিলাম। কিন্তু আমার মাকে আমি জানাইনি, আমার মাকে বলেছিলাম ঠাকুর দেখতে নিয়ে চলো, কারণ সেদিন সরস্বতী পুজো ছিল। এবার সরস্বতী পুজোর ঠাকুর দেখতে গিয়েছিলাম। এবার তখন মাকে জোর করে ঢুকিয়েছি, বলছি তুমি, আমি তো এনে নিচ্ছ, এখন আমি যদি তুমি যাও, আমাকে যদি তুমি বইয়ের দোকানে না নিয়ে যাও, তাহলে আমি একাই চলে যাব। এবার মা কী করবে, যদি আমি মাকে সত্যি কথা বলতাম যে আমি বই কিনতে যাবো, তাহলে মা ডেফিনেটলি আমাকে বই কিনতে দিত না। কারণ আমার প্রথম দিকে মা খুব বই কিনতে বাধা দিয়েছিল। অবভিয়াসলি আমি বুঝতে পারছি যে এত টাকা বই কিনছি, বই কিনে কী হবে, নষ্ট হবে, তার থেকে টাকা জমা এই কর, এগুলো মায়ের কনসার্ন ছিল, যেটা বাঙালি পরিবারে অবশ্যই সবাই বলবে। কিন্তু আমি প্রথম দিকে প্রচুর বই কিনেছি এবং প্রচুর টাকা বইয়ে, প্রায় 2 থেকে 3 লক্ষ টাকা আমার এত বছর ধরে আমি বই কিনেছি। আমার মনে হয় এই বই টাকাগুলো না কিনে যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতাম, তাহলে এতদিনে আমি প্রায় 20-25 লাখ টাকার মালিক হয়ে যেতাম, যদি বই না কিনতাম। সে আমরা সব কিছু এভাবে বিচার করতেও পারি না যে বই কিনবো না, স্টক মার্কেটে ইনভেস্ট করব, কারণ আমাদের কিছু কিছু ভালো লাগা, কিছু কিছু থাকে যেগুলো আমরা এভাবে টাকা দিয়ে বিচার করতে পারি না। কিছু কিছু সম্পর্ক, কিছু কিছু অনুভূতি, এগুলো টাকা দিয়ে বিচার হয়ও না। তো যাই হোক, আমি এই বইটার সামান্য একটু রিভিউ দেবো। রিভিউ দিতে আমার একটুখানি কথা বলতেও ভালো লাগে। বইটাতে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে, একটা খুব সুন্দর ছবি আছে। আর ফেলুদা সমগ্র আমরা যেমন দেখেছি যে আনন্দ পাবলিশার্সে একটা কাপড়ের মলাট থাকে, এখানেও একটা কাপড়ের মলাট আছে। ফ্লিপটা সরিয়ে দিই, এটা কাপড়ের মলাট এবং দেখতে পাচ্ছেন গ্লসি একটা মলাট রয়েছে এবং খুব সুন্দর। বইটা এখনও নতুনের মতো রয়েছে। এবং তখন আমার এখন খালি আক্ষেপ হয় একটা বিষয়, যে তখন আমি বই পড়তাম কত তাড়াতাড়ি পড়ে ফেলতাম। তখন না ছিল মোবাইল, না ছিল আজকের মতো এত ভাগদৌড়ের জিন্দেগি। তখন দিনে 2টো উপন্যাস পড়াটা কেন অসম্ভব ব্যাপার ছিল না। কিন্তু এখন 2টো উপন্যাস তো দূরের কথা, একটা উপন্যাসই 7 দিন 8 দিন লেগে যায় পড়তে। যদিও এখন উপন্যাস অত পড়ি না, কিন্তু তাও যেসব নন ফিকশন বইগুলো পড়িস, সেগুলো পড়তে 7-8 দিন লেগে যায়। তো এটা ভাবি, এই একটা আক্ষেপ সারা জীবনের জন্য রয়ে যাবে যে যখন সময় পেয়েছিলাম তখন টাকা ছিল না, তাই অল্প অল্প বই পড়তাম, অল্প অল্প বই কিনতাম, যেইটুকু পড়তাম সেটুকু একদম মন প্রাণ ঢেলে দিয়ে পড়তাম। এখন টাকা তো হয়েছে, কিন্তু সময়ের বড্ড অভাব। এই ব্যোমকেশ সমগ্রের এই বইটাতে সমগ্র আছে, কিন্তু আমি আপনাদের বলবো, সাজেস্ট করবো যে আপনাদের ব্যোমকেশ সমগ্র কিনবেন না। কারণ আপনারা যদি শরদিন্দু অমনিবাস কেনেন, তাহলে শরদিন্দু অমনিবাসের প্রথম 2টো খণ্ডে
ঠিক বলছি কিনা জানি না, প্রথম দুটো খণ্ডে বা যে কোনো দুটো খণ্ডে ব্যোমকেশ সমগ্রের সমস্ত কাহিনী ওর মধ্যে রয়েছে। সেই কাহিনীগুলোকেই এই বইতে সন্নিবিষ্ট করা আছে। যদি আপনারা মনে করছেন যে আপনি শরদিন্দু অমনিবাসের একটা সেট কিনবেন, তাহলে আপনি বলবো ব্যোমকেশ সমগ্র কিনবেন না। কারণ ব্যোমকেশ সমগ্র কেন, শরদিন্দু অমনিবাসের কোনো যদি কেনেন তাহলে ব্যোমকেশ সমগ্র, তারপরে গল্প সংগ্রহ, এগুলো কিনবেন না। কারণ শরদিন্দু অমনিবাসের মধ্যে ওগুলো সব রয়েছে। কিন্তু যদি আপনি মনে করেন যে না, শরদিন্দু অমনিবাসও কিনবো, আলাদা করেও রাখবো, তাহলে বলবো আপনি ব্যোমকেশ সমগ্র কিনতে পারেন, এটাতে লাভ বেশি হবে। কারণ আমি দেখেছিলাম শরদিন্দু অমনিবাস 300-600 টাকা পড়ছিল, আর এটা 450 টাকা, তাই আমি এটা তখন কিনেছিলাম। কিন্তু এখন একটুখানি মনে হচ্ছে যে ভুল ডিসিশন নেওয়া হয়ে গিয়েছে। কারণ হচ্ছে শরদিন্দু অমনিবাসে ধরুন আপনি 1-2 কিনলেন না, কিন্তু 4-5টা লাগলে অনেকের আবার একটু খুঁতখুঁতে ভাব আছে যে 1-2 সেট না হলে সেটটা অপূর্ণ থেকে যায়। আমার আবার এটা রয়েছে যে খুঁতখুঁতে ভাব, যে 1-2 প্রথম দুটো খণ্ড না থাকলে খুঁতখুঁতে ভাব লাগবে। এই জন্য আমি পরে যেহেতু ভুল বুঝেছি, তাই এখন আর সেটা সংশোধন করার উপায় ছিল না। তো এখানে কী কী কাহিনী দিয়েছে একবার দেখি চলুন। এর আমি একটু দাঁড়ান। এই যে সূচিপত্রে আপনারা সত্যান্বেষী, পথের কাটা, সীমান্ত, এরা যত ব্যোমকেশের কাহিনী আছে সব তো পেয়ে যাচ্ছেন। তার আমি বলবো এর থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পরিশিষ্টতে ব্যোমকেশের বিষয়ে বিভিন্ন রকমের যারা টিকা টিপ্পণী করেছেন সেগুলো রয়েছে। একটা অসমাপ্ত লেখাও রয়েছে, যে বিশুপাল বধ, এটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায় শেষ করতে পারেনি, এটা অসমাপ্ত লেখা রয়েছে। পরিশিষ্টতে ব্যোমকেশ আর সত্যবতী প্রস্থান, এটা হচ্ছে প্রতুল চন্দ্রগুপ্ত লিখেছিলেন যখন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় মারা গিয়েছিলেন সেইটা, ঠিক আছে। ব্যোমকেশের সঙ্গে সাক্ষাৎকার, পার্থ চট্টোপাধ্যায়, এটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সাথে যিনি সাক্ষাৎকার নিয়েছিলেন সেটা লিখেছিলেন, ঠিক আছে। ব্যোমকেশের কথা রয়েছে। আর এখানে একটা ভালো দেখতে পাচ্ছি যে এখানে ব্যোমকেশের কোন কোন কাহিনী কত সালে লেখা হয়েছে তা যত সম্ভব দেওয়া হয়েছে। এখানে ব্যোমকেশের কাহিনীগুলি কোন কোন গ্রন্থে কবে প্রকাশিত হয়েছিল, কোথা থেকে নেওয়া হয়েছিল তার একটা ডিটেল দেওয়া আছে, সেখানে কী ভূমিকা ছিল। তো এই বইটাও খুব বেশি ভালো আমি বলবো। কারণ যদি আপনারা ব্যোমকেশ সম্বন্ধেই শুধু আগ্রহী হন, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অন্য লেখার সম্বন্ধে আগ্রহী না হন, যদিও তার সব লেখাই খুব ভালো, কিন্তু তা সত্ত্বেও ব্যোমকেশ সম্বন্ধেই যদি কেউ শুধু আগ্রহ হন, তাহলে অবশ্যই নির্দ্বিধায় আপনারা ব্যোমকেশ সম্ভব কিনতে পারেন। আর বাকি তো আপনাদের বলেই দিয়েছি আপনারা যে কারা শরদিন্দু অমনিবাস কিনবেন, কারা ব্যোমকেশ অমনিবাস কিনবেন। তো এই একটা সংক্ষিপ্ত ভিডিও ছিল। কেমন লাগলো নিচে মন্তব্য করলে আমি অত্যন্ত খুশি হব এবং যত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব।